প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব আশরাফ কায়সার। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। ধন্যবাদ। তো যথারীতি সংবাদ শিরোনামগুলো দেখি, তারপর আলোচনা শুরু করছি। আমাদের সময় 50 প্রতিষ্ঠানে ক্ষতি 2500 কোটি টাকা, শিল্প কারখানায় আগুন ভাঙচুর। বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র, যৌক্তিক সময় পর দেশে সাধারণ নির্বাচন। ভারতের সঙ্গে সম্পর্ক চান পররাষ্ট্র উপদেষ্টা। ভারতের জনগণের সঙ্গে সম্পর্ক চান পররাষ্ট্র উপদেষ্টা। পদত্যাগ করলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। সাংবিধানিক শূন্যতা তৈরি হলো, জেডাই খান পান্না আইনজীবী। সাবেক 26 মন্ত্রী এমপির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। কুইক রেন্টাল, দায় মুক্তি আইন কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল। মানব জমিন, অন্তর্বর্তী সরকার চ্যালেঞ্জের মুখোমুখি হলেও আশার আলো জাগাচ্ছে। বিডিআর বিদ্রোহ নিয়ে সোহেল তাজকে হাসিনা, আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না, আমি দেখতেছি। শেষ বৈঠকে হাসিনা এবং কোটি টাকা। কঠোর অবস্থানে বিএনপির হাইকমান্ড, তবুও চলছে দখল চাঁদাবাজি। স্পিকারের পদত্যাগ, এরপর কি? দেশ রূপান্তর, কর্মসূচি শিথিল করলেন চিকিৎসকরা। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পদত্যাগপত্র গৃহীত, শূন্যতা সৃষ্টি হবে না মত আইন বিশেষজ্ঞদের। যত ভোট তত আসনে আগ্রহ, জাতীয় সংসদে প্রতিনিধিত্ব। শ্রমিক অসন্তোষ ঠেকাতে যৌথ অভিযান শুরু। 800 কোটি লোকসান, তবুও জনবল বাড়াতে তোড়জোড় ডেস্কো। গণ অভ্যুত্থানের পেছনে এক আড্ডা। কালবেলা, বললেন তারেক রহমান, তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনবে বিএনপি। এপিএস বাশারের সম্পদের পাহাড়, সীমাহীন দুর্নীতি। বিচারক বদলি পদোন্নতিতে সক্রিয় পুরনো সিন্ডিকেট। বহির্বিভাগ বন্ধ থাকায় রোগীদের ভোগান্তি। খবরের কাগজ, ইসিকে পদত্যাগের পরামর্শ। টেলিফোনে সিইসিকে রাষ্ট্রপতির নির্দেশনা। ইসলামী জোট গঠনে তৎপর জামায়াত ও ইসলামী আন্দোলন। দৈনিক করতোয়া, বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র, বাতিল হলো কালো টাকা সাদা করার সুযোগ। দৈনিক সংগ্রাম, টবি ক্যাডম্যানের সাক্ষাৎ, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনাই সরকারের অন্যতম অগ্রাধিকার, ডক্টর ইউনূস। দৈনিক বাংলা, পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত শিগগিরই শুরু হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। সিরিজ জয়ের সুবাস, ইতিহাসের হাতছানি বাংলাদেশের সামনে। টেস্ট ক্রিকেট নিয়ে শিরোনাম। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, আর্মি পুলিশ ড্রাইভ বিগিনস অ্যাজ ওভার 100 রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরিজ শাট এমিড প্রটেস্টস বাই আউটসাইডার্স ওয়ার্কার্স। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আমরা শুরু করি আজ প্রথম দিকে যে শিরোনামটি বলছিলাম, যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলে বলা হয়েছে এবং যৌক্তিক সময় পর দেশে সাধারণ নির্বাচন দেয়া হবে, এটি বলেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাতের পর এই কথা বলেছেন। আমার মনে হয় যে এই সংবাদটি অত্যন্ত আশাব্যঞ্জক, কেননা আপনি জানেন যে বিগত সরকারটি দুটি প্রতিষ্ঠানকে নিয়ে হাস্যরস এবং রিডিকুল করছিল। একটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে নিয়ে তাকে সুদখোর, ঘুষখোর ইত্যাদি ইত্যাদি বলা এবং অর্থ পাচার করেছেন এসব বলে তাকে এক ধরনের অবজ্ঞা করার চেষ্টা করছিল। পাশাপাশি সরকারটি যেটি করছিল সেটা হচ্ছে পশ্চিমা বিশ্বকে খাটো করে দেখছিল, বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপিয়ান ইউনিয়নকে। কেন করছিল? কারণ এই দেশগুলো আপনার সুশাসন, নির্বাচন, মানবাধিকার এগুলো নিয়ে কথা বলে। তো শেখ হাসিনাকে আমরা দেখছিলাম ভারত, রাশিয়া, চীনের সাথে ঘনিষ্ঠ হয়ে এই দেশগুলোর সাথে সম্পর্কের অবনতি ঘটাতে। নির্বাচনের ভিতর দিয়ে, যেহেতু নির্বাচনটি ঠিকমতো হয়নি, ইনক্লুসিভ হয়নি এবং ভোট মানুষ দিতে পারেনি। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ।
তো তখন আমরা দেখছিলাম যে যুক্তরাষ্ট্রের সাথে এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছিল। বলা হচ্ছিল যে যুক্তরাষ্ট্র তাকে সেন্ট মার্টিন চেয়েছিল, বলা হচ্ছিল যে যুক্তরাষ্ট্র তাকে প্রেশার দিচ্ছিল এই যে একটা খ্রিস্টানদের একটি রাষ্ট্র করা যায় কিনা আশেপাশে। সেই জায়গাটিতে প্রফেসর ইউনূস যখন এই সরকারের দায়িত্ব নেন, তখন আমাদের একটি আশার সঞ্চার হয় যে আমরা তো আসলে পৃথিবীর সব দেশের সাথে সম্পর্ক রাখতে চাই। আপনার ঘরের ভিতরের সমস্যাকে এই বিবেচনায় রেখে যদি আপনি বিশ্বের সাথে সম্পর্ক করেন, ওটি কিন্তু আমাদের পররাষ্ট্র নীতিও না। কাজেই আমরা আজকের যে বৈঠকটি প্রধান উপদেষ্টার সাথে হয়েছে চার্জ দ্য অ্যাফেয়ার্সের, সেটিকে মনে হয়েছে যে একটি নতুনভাবে আবার পুনরুজ্জীবন করার শুরু। আপনি জানেন যে যুক্তরাষ্ট্র আমাদের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার, এবং সেই দেশ থেকে আমাদের রেমিটেন্সও আসে অনেক বড় অঙ্কের। কাজেই এবং বিশ্বে কূটনীতিতে, আপনার সামরিক ব্যবস্থাপনায়, এমনকি আমাদের যে নলেজ ইকোনমির যে বিস্তার, এবং আপনি যে টেকনোলজির কোম্পানিগুলোর সাথে কাজ করতে চান, সবাই কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট। অতএব যুক্তরাষ্ট্রের একটি প্রত্যক্ষ সহযোগিতা পাওয়া এবং তার সাথে যদি আমরা সমানতালে এগোতে পারি, তাহলে আমাদের যে সামাজিক বিন্যাস হওয়া দরকার, মানবাধিকারের দিকে তাকানো দরকার, এবং আমাদের যে সুশাসনের ঘাটতিগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা একসাথে কাজ করতে পারবো। গত সরকারটিকে আমাদের মনে হচ্ছিল যে ভারত ঘেঁষা হয়ে গেছে, আমরা ভারতের একটা করদ রাজ্যের মতো হয়ে গেছি। আমাদের এক পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর, যেটি পররাষ্ট্রনীতিতে কখনো শোনা যায়নি এরকম সম্পর্ক, এবং ভারতের অনেক অন্যায় আবদারকে আমরা মেনে নিচ্ছি। একজন উপদেষ্টা বলেছিলেন যে ভারতের কাছে ট্রানজিটের টাকা চাইতে, রেভিনিউ চাইতে আমাদের লজ্জা লাগে, কেননা 71 সালে ভারত সহযোগিতা করেছিল। ভারত অবশ্যই আমাদের মুক্তিযুদ্ধের সহযোগী শক্তি ছিল, কিন্তু সেই কারণে আপনি 53 বছর ধরে বা এখন সেই সম্পর্কের বিবেচনায় আপনি কি নতজানু হয়ে থাকবেন, নাকি আপনি একটি একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মাথা উঁচু করে ভারতের সাথে কথা বলবেন? আমার ধারণা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটিকে আমাদের বিশ্ব মানচিত্রে বাংলাদেশের যে গৌরব গাথা এবং আমাদের যে আগামীর বিকশিত হওয়া, সেটি অনেকখানি এগিয়ে যাবে। দেশের ভেতরে সুশাসনের যে ঘাটতিগুলো রয়েছে, সেটি যদি আমরা বলে থাকি যে মৌলিক মানবাধিকারের যে হরণ হয়েছে, আমাদের আইসিটির যে বাজে আইনগুলো হয়েছে, এবং আমাদের যে এমপ্লয়মেন্টের ব্যাপার রয়েছে, আমাদের যে আপনার রপ্তানি বাজার রয়েছে, সব কিছুতে হেল্প করবে। আপনি শেষ অবধি বাণিজ্যের কথা বলছিলেন। আমরা যা দেখতে পাই আমাদের গণমাধ্যমের সংবাদে, যে অর্থনৈতিক অগ্রগতির দিকে এখন মনোযোগী হওয়ার একটি বড় প্রয়োজনীয়তা, যেহেতু এখন এই অর্থনৈতিক অবস্থাকে এগিয়ে নেওয়ার প্রসঙ্গ, কারণ নানান কারণেই বাধাগ্রস্ত হয়েছে অর্থনৈতিক অগ্রগতি মাঝে। তো এই কারণে আপনি এই ক্ষেত্রে আপনার সুপারিশগুলো যদি বলেন যে যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে কোন কোন ক্ষেত্রে বাংলাদেশ বেশি জোর দিতে পারে? প্রথমে আপনার দেখুন, জিএসপি সুবিধার ব্যাপারটি এটি আটকে আছে কিন্তু আপনার কতগুলো কন্ডিশনের উপরে। সেটা হচ্ছে যে আপনি শ্রমনীতি বাস্তবায়ন করছেন কিনা, ফ্যাক্টরিগুলোতে শ্রমিকদের গ্রহণযোগ্য মাত্রায় ইউনিয়ন করার অধিকার আছে কিনা, তাদের বেতন ভাতার কী অবস্থা, এবং তাদের মৌলিক মানবাধিকার নিশ্চিত করা হয়েছে কিনা, সেই জায়গাগুলোতে আপনাকে নজর দিতে হবে। এবং আমার মনে হয় প্রফেসর ইউনূস চিফ অ্যাডভাইজার হওয়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাষা বোঝা এবং তাদেরকে আমাদের পয়েন্ট অফ ভিউটা তুলে ধরার ক্ষেত্রেও আমরা এক ধাপ এগিয়ে যাব। দ্বিতীয় হচ্ছে, আমি মানবাধিকারের বিষয়টি না বললেই না, আপনি জানেন যে র্যাবের ব্যাপারে যুক্তরাষ্ট্রের খুব গভীর অবজারভেশন রয়েছে। যেহেতু র্যাব বাংলাদেশে প্রায় 1000 খানেক মানুষের গুম খুনের সাথে যুক্ত বলে যুক্তরাষ্ট্র মনে করে, এবং জাতিসংঘও তাই মনে করে, এবং তাদের অনেক প্রতিবেদনে বাংলাদেশের এই অবস্থার উন্নতি তারা চেয়েছে। তারা 7 জন র্যাব কর্মকর্তার, বেনজির সহ পরবর্তীতে যারা র্যাবের উচ্চ পর্যায়ে রয়েছেন, তাদের কিন্তু এমবার্গো দিয়েছেন তারা যেন যুক্তরাষ্ট্রে না যেতে পারেন। আপনি দেখেন, বিজনেস কিন্তু আগের মতো শুধু একটি বিজনেস না, আপনাকে বিজনেস করতে হবে মানবাধিকার নিশ্চিত করে, শ্রমিকদের অধিকার নিশ্চিত করে। এবং আমার ধারণা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের যারা বড় খেলোয়াড় রয়েছেন, বড় কোম্পানিগুলো রয়েছেন, বিজিএমের প্রতিনিধিদেরকে আগের সরকারের সাথে তারা যেভাবে কথা বলছিলেন, কাজ করছিলেন, প্রণোদনা একাই নিয়ে নিচ্ছিলেন, তাদের অনেক প্রায় $10 বিলিয়ন দেশে ফেরত আনছিলেন না, এইগুলো কিন্তু তাদের বন্ধ করতে হবে। দেখুন, সরকার যখন প্রণোদনা দেয়, সেটা কোভিডের জন্য হোক, সেটা অন্য কোনো কারণে হোক, সেটি কেন আপনি শ্রমিক পর্যায় পর্যন্ত বিস্তার করতে পারছেন না? সেটি কেন তাদের কর্ম পরিবেশের ক্ষেত্রে আপনি ব্যবহার করছেন না? আগের সরকারটিকে আমরা জবাবদিহিমূলক দেখিনি, এবং যেই কারণে গার্মেন্টসের মালিকদেরকেও তারা জবাবদিহিতার আওতায় আনতে পারেনি। আমার মনে হয় যে এই সরকারটির পক্ষে সম্ভব হবে গার্মেন্টস মালিকদের সাথে বসা এবং তাদেরকে বলা যে তাদের
কর্মপরিবেশ উন্নয়নের জন্য কি করতে হবে। ওই $10 বিলিয়ন যেটা প্রতি বছর বাংলাদেশের বাইরে রয়ে যায়, সেটিকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আমার ধারণা এই সরকারে অনেক দক্ষ এবং যোগ্য ব্যক্তি রয়েছেন। এটি পরিষ্কার বলে দিতে হবে। আগের সরকার যে কারণে পারেননি, আপনি জানেন যে এরাই সরকারে ছিলেন, গার্মেন্টসের মালিকরা, তারা মন্ত্রী হয়েছিলেন, তারা আপনার বেসরকারি বিষয়ক উপদেষ্টা হয়েছিলেন। ফলে একটা নেক্সাস তৈরি হয়েছিল ব্যবসায়ী, রাজনীতিবিদ, প্রশাসন মিলে। আমার ধারণা যে শিল্প পরিবেশের উন্নয়নটা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভালো হবে। জিএসপি সুবিধা আদায় করা বা কন্টিনিউ করে যাওয়ার ক্ষেত্রে এটি একটি বড় মাপের ঘটনা ঘটবে। আর তৃতীয় হচ্ছে যে আপনি যদি এক্সপোর্ট বাস্কেটটাকে আরেকটু বড় করতে চান, সেটিতে যদি আপনি আইটি বা সফটওয়্যার সার্ভিসকে ইনক্লুড করতে যান, আপনি যদি চামড়াজাত শিল্পকে ইনক্লুড করতে যান, আপনি যদি ওষুধ শিল্পকে যুক্ত করতে চান, এই সম্পর্ক কিন্তু আপনাকে অন্তত আরও 3টি নতুন সেক্টরকে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে সহযোগিতা করবে। আমরা কূটনৈতিক প্রসঙ্গ নিয়ে যখন কথা বলছি তখন সমধর্মী আরেকটি শিরোনাম আমাদের সামনে রয়েছে, সেটি হচ্ছে আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন ভারতের জনগণের সঙ্গে সম্পর্ক গড়তে চান তিনি। একদম রাইটলি বলেছেন, কারণ আমরা ভারতের জনগণের থেকে আমাদের সম্পর্কের চ্যুতি ঘটেছে। দেখুন, সম্পর্কটি হতে হবে জনগণের সাথে জনগণের, সেটি যুক্তরাষ্ট্রের সাথে হোক, ভারতের সাথে হোক। বিগত সরকারটিকে আমরা দেখেছি ওই সরকার ভারতের সরকারের সাথে সম্পর্ক করেছিলেন এবং বিশেষ করে দলের সাথে সম্পর্ক করেছিলেন, কিন্তু বাংলাদেশের ইন্টারেস্টকে তারা ধারণ করেননি এবং সেই ইন্টারেস্টের জন্য তারা কাজ করেননি। এবং ভারতকে আমরা এমন সব আচরণ করতে দেখেছি। আপনাকে শুধু একটা কথা বলি, যেটি আমি ক্রমাগত বলে এসেছি, ওই সময়ও বলেছি, আমাদের দেশে খারাপ নির্বাচন হচ্ছিল যেহেতু একটি ফ্যাসিবাদী সরকার এবং তারা বিরোধী দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছিলেন এবং ভিন্ন মতকে দমন করার চেষ্টা করছিলেন, যতটা ক্রুয়েল ওয়েতে করা সম্ভব। ভারত সেই প্রত্যেকটি নির্বাচনে আপনার সার্টিফিকেট দিয়েছে যে নির্বাচন হয়েছে এবং সরকার বিজয়ী হয়েছে। এই অপরাধ ভারতকে স্বীকার করতে হবে এবং এই অপরাধের জন্য ভারতকে ক্ষমা চাইতে হবে। একটি দেশের গণতন্ত্র হরণ করা, ধ্বংস করা প্রতিবেশী দেশের কাজ না, ভারত সেটি করেছে। ভারতের সাথে আমাদের অভিন্ন নদী রয়েছে এবং 54টি নদীর পানির হিস্সা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। ভারতের সাথে আমাদের 4000 কিলোমিটারের সীমান্ত রয়েছে, সেই সীমান্তে ফেলানির মতো মানুষকে গুলি করে হত্যা করা হয়, সেই সীমান্তে হত্যা বন্ধ করতে হবে। ভারতের সাথে আমাদের যে যৌথ বাণিজ্য এবং আপনার যদি ট্রানজিটের আনাগোনা দেখেন, যানবাহন বলি, নদীপথে বলি, রেল লাইনে বলি, ভারত যতটা উপকৃত হবে বাংলাদেশ তার 1/10 হবে না, সেটিও আমরা মেনে নিয়েছি এবং আমরা চাই যে 7 সিস্টার হোক, অন্যান্য অংশে হোক, ভারত যেন অল্প দূরত্বে তার পরিবহন করতে পারেন, কিন্তু সেটি সমমর্যাদার ভিত্তিতে হতে হবে, সেটি ট্রানজিটের রেভিনিউ নিশ্চিত করে হতে হবে। কাজেই ভারতকে প্রথমত তার অতীতের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে হবে বাংলাদেশের জনগণের কাছে। কেননা আপনি আমার ভোটাধিকার কেড়ে নিয়েছেন এবং যেই দলটি ভোট চুরি করেছে আপনি তাকে স্বীকৃতি দিয়েছেন, আপনি সমভাবে অভিযুক্ত। যেমনভাবে আমি জাতীয় পার্টিকে মনে করি আওয়ামী লীগের মতোই বিচার করা উচিত আমার ভোটাধিকার হরণের সহযোগী হওয়ার জন্য। ভারত আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টিকে ডেকে নিয়ে নির্বাচনের আগে পরামর্শ দিত কেন জাতীয় পার্টি এরকম খারাপ নির্বাচনে যাবে। কাজে কতগুলো অপরাধের সাথে ভারত যুক্ত হয়ে গেছিল। আমার যতটুকু ধারণা, 71-এ পাকিস্তানের জনগণ যেমন জানতো না তার সরকার কেমন খারাপ কাজ করছেন বাংলাদেশে বা সেনাবাহিনী, ভারতের জনগণও জানতো না 15 বছর ভারত সরকার এবং তাদের কূটনীতিকরা এবং তাদের গোয়েন্দা সংস্থারাও বাংলাদেশে কি কি খারাপ কাজ করেছে। আমার মনে হয় ভারতের নিজেরই উচিত একটি শ্বেতপত্র বের করা, সেটি আবার এই অঞ্চলের দেশগুলো তখনই সম্ভব হয় যখন ভিন্ন মতের কোনো সরকার আছে। আজকে যদি রাহুল গান্ধী কিংবা কংগ্রেস ক্ষমতায় আসতো আমি আরও যৌক্তিকভাবে বলতাম, বিজেপি সরকার করবে কিনা আমি জানি না, কিন্তু করা উচিত আন্তর্জাতিকভাবে তুলে ধরার জন্য যে একটি দেশ প্রতিবেশী দেশের সাথে কত ক্ষতিকর সম্পর্কে জড়াতে পারেন। আজকে দেখুন ভারতের বোঝা হিসাবে শেখ হাসিনা ভারতে চলে গেছেন। কেন গেছেন? কারণ শেষ দিনগুলোতে আমরা শুনেছি যে রয়ের পরামর্শে উনি ছাত্র আন্দোলন দমন করতে চেয়েছিলেন। যেই নির্মমতা আমরা দেখেছি, এই যে 1000 জন স্টুডেন্টকে গুলি করে মারা, এবং কোথাও কোথাও গুজব রয়েছে যে ভারতের কেউ কেউ এতে অংশ নিয়েছেন কিনা বিভিন্ন পোশাকে, কাউকে আমরা শুনেছি এয়ারপোর্ট থেকে পালিয়ে যাচ্ছেন অস্ত্র নিয়ে। এগুলো যদি সত্যিও না হয়, আপনি ঢাকা শহরে ভারতীয় গোয়েন্দা সংস্থার কার্যক্রম মোটামুটি ওপেন সিক্রেট হয়ে গেছিল আওয়ামী লীগের শেষ সময়ে। কাজেই ভারতের সাথে আমাদের বিশ্বাসযোগ্যতার সম্পর্ক আবার তৈরি করতে হবে, জনগণের সাথে জনগণের সম্পর্ক তৈরি করতে হবে। ভারতের কোনো অপশন নাই বাংলাদেশের সাথে অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়ে সুসম্পর্ক স্থাপন করা ছাড়া। কেননা
আমাদের সম্পর্ক যদি খারাপ হয় তাতে আমাদের ক্ষতির চেয়ে ভারতের ক্ষতি অনেক বেশি হবে। আপনি শুধু একবার ভাবেন, প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। ভারতের পণ্য যদি আপনি বর্জন করেন, বাংলাদেশ হচ্ছে তার কোনো কোনো ভারতীয় কোম্পানির দ্বিতীয় বৃহত্তম বাজার। আমি যদি ম্যারিকোর কথা উদাহরণ দেই, প্যারাসুট নারকেল তেলের কথা বলি, আপনি পণ্য, আপনার সার্ভিস, আমাদের আইটি ইন্ডাস্ট্রিতে কত ভারতীয় কাজ করছে, এটি বাংলাদেশে অবৈধভাবে কত ভারতীয় নাগরিক কাজ করছে, বাংলাদেশে বৈধভাবে কত ভারতীয় নাগরিক কাজ করছে। এখন সরকার যদি সিদ্ধান্ত নেয় যে আমি আমার জনগোষ্ঠীর এমপ্লয়মেন্ট দিব, আজকে যে যুবকরা রাস্তায় নেমেছিল তাদের অন্যতম প্রয়োজন এখন এমপ্লয়মেন্ট, চাকুরি, সেইখানে আপনি ভারতীয়দেরকে বিদায় করে দিতে পারেন। আমি কোম্পানিগুলোকে অনুরোধ করব নতুন করে বিবেচনা করতে ভারতীয় নাগরিকদেরকে আমাদের কোন কারণে লাগবে, কোন বিশেষায়িত কাজের জন্য ভারতীয় নাগরিককে বাংলাদেশে চাকরি দিতে হবে। আপনি জানেন বাংলাদেশের একজন সিটিজেন ভারতে চাকরি পেতে কত কাঠখড় পোড়াতে হয়। আমার অনেক বন্ধুর অভিজ্ঞতা রয়েছে, 7-8 বছরেও সেই চাকরি তারা পায়নি। বাংলাদেশ একটা অবারিত দ্বার হয়ে গেছিল এবং আপনার কত লক্ষ ভারতীয় এখানে কাজ করে, বিশেষ করে গার্মেন্টসে, লেদার ইন্ডাস্ট্রিতে, এমনকি অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে। এটি আপনার বের করতে হবে এবং কাকে কাকে প্রয়োজন আপনার তাকে রাখতে হবে, যাদের প্রয়োজন না তাকে বিদায় করে দিতে হবে। আমার দেশে 1.5 কোটি বেকার, আমার দেশে আমাদের ক্রিম জব নিয়ে গেছে ভারতীয় কর্মচারীরা। আরেকটা জিনিস আপনাকে বলি, বাংলাদেশ রেমিটেন্সের উপরে চলে, আমাদের অন্যতম আয়। ভারতের টপ 5টা রেমিটেন্স কান্ট্রির একটা হচ্ছে বাংলাদেশ। কাজেই আপনি এটি নিশ্চিত করবেন যে হুন্ডিতে কত টাকা যায়, বৈধ রেমিটেন্সে কত টাকা যায়। কাজেই আপনি যদি রেমিটেন্সের উপরে নির্ভরশীল জাতি হয়ে থাকেন, আপনি কি করে অ্যালাউ করছেন এই দেশ থেকে ভারতের মতো দেশে টপ 5টা রেমিটেন্সের একটি কান্ট্রি? আমরা এটিকে আরেকবার বিবেচনা করতে চাই, কোন কোন জায়গায় ভারতীয়দের দরকার, কোন কোন জায়গায় দরকার না। দেখুন, আমি ভারতীয় আলাদা করে বলছি এই কারণে যে দৃষ্টিকটুভাবে ভারতীয় জনগোষ্ঠীর আমাদের কর্মক্ষেত্রে প্রবেশে আমরা গত 15 বছর দেখেছি। আমি একই কথা অন্য বিদেশিদের ক্ষেত্রেও বলবো, যদিও তাদের আনুপাতিক হারে তাদের উপস্থিতি অনেক কম। আপনি মাঝে পোশাক শিল্পের কথা বলছিলেন, আমরা পোশাক শিল্প নিয়ে কদিন ধরেই শিরোনাম দেখছি বিভিন্নভাবে। আজ আমাদের সামনে যেটি রয়েছে সেটি হচ্ছে যে যৌথ অভিযান, জি, সামরিক বা সশস্ত্র বাহিনী এবং পুলিশের, সেটি হচ্ছে 100 তৈরি পোশাক কারখানায় বন্ধ হয়ে যাওয়া এবং শ্রমিক এবং বহিরাগতদের সংঘর্ষের সংঘাতময় পরিস্থিতির কারণে, এবং সেখানে এই যৌথ অভিযান শুরু হয়েছে, সেই কথা শিরোনামে রয়েছে। আমি যৌথ অভিযানের পক্ষে, এবং যৌথ অভিযানে যেটি করতে হবে আপনার একেবারেই কঠোরভাবে কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। আপনি জানেন এই অস্থিরতার পেছনে সরকারের পরিবর্তনের একটা রোল রয়েছে, তার চেয়ে বেশি রোল রয়েছে তাদের যে সিন্ডিকেটেড বাণিজ্য, সেখানে নতুন ব্যক্তিরা অন্তর্ভুক্ত হতে চাচ্ছেন। এই যে গার্মেন্টসের কথা বলি, যে জুট বাণিজ্য, সেখানে এখন অবশ্যই যারা পালিয়ে গেছেন তাদের জায়গা অন্যরা নিতে চেষ্টা করছেন। আবার কোনো কোনো মালিক তার যে গত সরকারের সাথে যে সম্পর্ক, আমি এটিকে নাম দিয়েছি মাখামাখির সম্পর্ক। দেখুন, আপনি একটা প্রফেশনাল সম্পর্ক রাখবেন, সরকারের সাথে আপনাকে কাজ করতেই হবে, কিন্তু আপনি যদি সরকারের দলের চেয়ে বেশি দলীয় হয়ে ওঠেন, তার কিন্তু একটা নেগেটিভ প্রতিক্রিয়া আপনার বিজনেসে পড়বে। যেরকম করে আজকে আমরা বেক্সিমকোকে দেখছি অথবা সালমান রহমানকে দেখছি, উনি যেই অত্যাচার করেছেন, যেরকম কারচুপি করেছেন, যেরকম মানি লন্ডারিং করেছেন, অন্যায় করেছেন, তার ব্যবসা প্রতিষ্ঠানের কিন্তু এখন তার প্রতিক্রিয়া পড়বে। আমরা যদি শিল্প কারখানায় দেখি, আমরা চাই স্থিতি আসুক, আমরা চাই মালিকরা আরেকবার প্রত্যাবর্তন করুক তাদের পেশাদারি ভূমিকায় এবং দলনিরপেক্ষ ভূমিকায়। একজন শিল্পপতি শিল্পপতি হোক, একজন ব্যবসায়ী ব্যবসায়ী হোক। আমরা ব্যবসায়ীদেরকে দেখতাম শেখ হাসিনার হাত শক্তিশালী করার জন্য বিপ্লবের 7 দিন আগেও দেখা করেছেন, এই হাত শক্তিশালী করার তাদের কাজ ছিল না। আমরা ব্যবসায়ীদেরকে দেখেছি যে এই সরকার যেন 2041 কেন, আরও যতদিন উনি জীবিত থাকেন ততদিন ওনাকে সমর্থন দিবেন। তাহলে কি আমাদের বাজারে আর কোনো রাজনৈতিক দল নাই? আমাদের ভিন্ন কোনো রাজনৈতিক উচ্চাভিলাষ নাই? আমাদের অন্য কোনো মত নাই? ওনারা ইনসেনসিটিভ হয়েছিলেন, ওনারা সহানুভূতিশীল হননি। দেখুন, রাজনীতি হচ্ছে একটা মানুষের প্রধানতম দাবি, ভোটাধিকার, জনমত প্রদান করা এবং জনপ্রতিনিধি নির্বাচিত করা। কোনো সাংবাদিক, কোনো ব্যবসায়ী, কোনো শিক্ষকের এই ভূমিকায় যাওয়া উচিত না যেটা মানুষের মৌলিক ইচ্ছার ব্যত্যয় ঘটায়।
আমার মনে হয় শিল্প কারখানাকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে, কঠোরভাবে দমন করতে হবে যারাই উচ্ছৃঙ্খলা করার চেষ্টা করছেন, এবং কারো অধিকার যেন সেখানে লঙ্ঘিত না হয়। আমি শ্রমিকের অধিকারের পক্ষে, কেননা বাংলাদেশের গার্মেন্টস মালিকদেরকে আমরা দেখছি শ্রমিকদেরকে বঞ্চিত করে নিজের লভ্যাংশকে ক্রমাগত বাড়াতে এবং সেই লভ্যাংশ বাংলাদেশে ফেরত না আনতে। এটি নিয়ে সিপিডির গবেষণা রয়েছে, বাংলাদেশ ব্যাংকের অবজারভেশন রয়েছে, কিন্তু বিগত সরকারটিকে আমরা কোনো ভূমিকা নিতে দেখিনি। তাদেরকে স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে আসতে হবে। তারা ব্যবসায়ী, তারা ব্যবসা করবেন, দিন শেষে লাভ গুনে নেবেন, কিন্তু তারা যেন রাজনীতির চালিকা শক্তি না হয়ে ওঠেন, শ্রমিক অধিকারের বিপক্ষের মানুষ না হন এবং সামাজিক উচ্চাভিলাষ, সামাজিক সম্পর্কের ব্যত্যয় না ঘটান। আমরা আরেকটি শিরোনাম একাধিকবার উচ্চারণ করেছি, সেটি হচ্ছে যে পদত্যাগ করলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। একটি শিরোনামে বলা হচ্ছে যে সাংবিধানিক শূন্যতা তৈরি হলো, একজন আইনজীবীর বরাতে বলা হয়েছে। একই বিষয়ে আরেকটি শিরোনামে বলা হয়েছে বিশেষজ্ঞদের বরাত দিয়ে যে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে না। আমি মনে করি সাংবিধানিক শূন্যতা তৈরি হবে না। কারণটা বলি, কারণটা হচ্ছে যে এটি একটি বিপ্লবী সরকার, যদিও আমরা তাকে অন্তর্বর্তী সরকার বলছি, বাংলাদেশের কোনো সংবিধানে অন্তর্বর্তী সরকারের কোনো বিধান নেই। কাজেই একটি বিপ্লবী সরকার, এবং বিপ্লবী সরকারের দেখুন এই সরকারের কোনো বাধা ধরা জায়গাও নেই। গত তত্ত্বাবধায়ক সরকারগুলোর বাধা ধরা নিয়ম ছিল যে আপনি মৌলিক কতগুলো কাজ করবেন, এর বাইরে আপনি পা দিবেন না। এই সরকার সংবিধান সংশোধন করতে পারে, এই সরকার সংবিধান নতুন করে লিখতে পারে। যে সরকার সংবিধান নতুন করে লিখতে পারে সেই সরকারে একটা স্পিকারের পদত্যাগে কোনো ব্যত্যয় ঘটবে? কখনোই না। আমরা যারা আইনজীবী রয়েছি, যারা সংবিধান বিশেষজ্ঞ নিজেদেরকে বলি, তাদেরকেও আরেকবার মানতে হবে সংবিধানটি সংশোধন করার প্রয়োজন, নতুন করে লেখার প্রয়োজন, নতুন করে সংবিধান সভা ডাকার প্রয়োজন। কাজেই আমরা অতীতের ধ্যান ধারণা নিয়ে থাকলে হবে না। আর এই সরকার যদি বিপ্লবী চেতনায় না থাকে এবং আমার যে বিপ্লবী সদিচ্ছা সেগুলোকে বাস্তবায়ন না করে, আমি তো এদেরকে দোষারোপ করব। কাজী স্পিকার শিরীন শারমিন চৌধুরী যে এতদিন ছিলেন, আজকের পদত্যাগের ভেতর দিয়ে আমি এটি জানতে পেরেছি। আমি তো ভুলেই গেছিলাম যে উনি ছিলেন। আর ওনারা যেইভাবে পদ পদবি আঁকড়ে ছিলেন গত 10-12 বছর 15 বছর, আমাদের মনে হচ্ছিল রাষ্ট্রের কিছু স্থাপনা থাকে না, অনর এবং মানে বদলানো যায় না, এরকম হয়ে গেছিল। তাদেরকে একটু অনুতাপ করতে হবে, একটু প্রায়শ্চিত্ত করতে হবে। ভোটহীন সংসদের স্পিকার, তার নিজস্ব কোনো অনুতাপ থাকবে না, পদত্যাগপত্র এটা লিখলেও তো হতো। আমরা যেটা দেখতে পাই না সেটা হচ্ছে যে আমাদের বিবেক বোধ দেখতে পাই না, বরঞ্চ আমি রিকশাওয়ালার বিবেক বোধ দেখতে পাই। স্পিকারের পাই না, রাষ্ট্রপতির পাই না, প্রধানমন্ত্রীর তো পাইনি। কাজে আমাদেরকে আবার আরেকবার মানুষ হতে হবে। এবং উনি পদত্যাগ করেছেন, আমি কিন্তু ওনাকে দেখতে চাচ্ছি যে উনি যৌক্তিকভাবে কোন কোন অভিযোগে তাকে অপরাধী করা যায় এবং তার বিরুদ্ধে মামলা করা যায়। গণতন্ত্র হরণ করার একটা বড় অপরাধ বাংলাদেশে রয়েছে। আমরা শুধু খুন খারাপির অপরাধ বিচার করলে তো হবে না, আমাদেরকে গণতন্ত্র হরণ করার অপরাধের বিচার করতে হবে। সেই ক্ষেত্রে স্পিকারকে আমরা দিনের আলোতে দেখতে চাই তার সমস্ত অপরাধের অভিযোগে অভিযুক্ত হতে। কোনো সাংবিধানিক শূন্যতা হবে না, বিপ্লবী সরকার যা ইচ্ছা করতে পারবে, পরবর্তী সংসদ সেটিকে র্যাটিফাই করবে। এই কন্ডিশনেই আমরা এই সরকারকে ক্ষমতায় দিয়েছি, এবং যারা আগামীতে র্যাটিফাই করতে দ্বিধা করবে তাদেরকে মনে রাখবেন মানুষ আবার একইভাবে বিদায় করবে, এর চেয়ে খারাপও হতে পারে। অনেক অনেক ধন্যবাদ জনাব আশরাফ কাছের আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।